স্যার একটা কথা বলি, এই আকাশ চৌধুরী আপনাদের কাছে কোনো কিছুই চায় না, উল্টো আপনারা আমার কাছে কি চান সেটা বলেন। আমি কাজটা কেন করেছি জানেন? কারণ আপনারা সেনাবাহিনী, আপনারা দেশের জন্য কাজ করছেন, দেশের মঙ্গলের জন্য কাজ করেন, আর তার জন্যই আমি এটা করেছি। না হলে কখনোই এটা আমি করতাম না। ভালো থাকবেন, আর এরপর থেকে সিকিউরিটি দিয়ে রাখবেন। আমি সবকিছু আপনার এখানে পাঠিয়ে দিচ্ছি। এই বলে আমি কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি ফরহাদের ইমেল অ্যাড্রেসে সবকিছু পাঠিয়ে দিলাম। আর পাঠিয়ে দেওয়ার পরে আমি টেলিভিশনের সামনে এসে একটু বসলাম আর কফি খাচ্ছিলাম। তখন হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে খবর হতে লাগলো, কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি ওয়েবসাইট সহ বেশ কিছু অ্যাকাউন্টিং হ্যাক করে বিদেশি হ্যাকাররা নিয়ে যায় এবং সেটা 4 মিনিটের মধ্যে এইমাত্র আকাশ চৌধুরী নিয়ে এসেছে। আমরা যদি আকাশ চৌধুরীকে এখন পর্যন্ত খুঁজে পাইনি, সে দেশের জন্য নির্ভীত্রে আড়াল থেকে কাজ করছে। আমরা কি আসলেও তার দেখা পাবো? এটা নিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ফরহাদ চৌধুরী কি বলেছে সেটা শুনে আসি। স্যার, আকাশ এইমাত্র ওয়েবসাইট আবারও ফিরিয়ে এনেছে। তো আকাশ কেন তার নিজের ফেস রিভিল করছে না? সে কেন সবার সামনে আসছে না? সবার সামনে এসে কেন কাজ করছে না? এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটা নিয়ে আসলে কোনো কিছু বলা নেই। আমাদের কিছু ত্রুটির কারণে বিদেশি হ্যাকাররা আমাদের ওয়েবসাইট হ্যাক করে নিয়ে গেছিল এবং সেটা আকাশ ফিরে এনেছে। আকাশকে কি করে সেটা আমি নিজেও জানি না, আমিও কখনো তাকে দেখিনি। আমার সঙ্গে কথা হয়েছে, সে তার দেশের জন্য কাজ করছে, এটা ছাড়া আর কোনো কিছুই না। সরি, আমি আর প্রশ্ন উত্তর দিতে পারবো না, আমাকে আমার কাজ করতে দিন। আমি দেখতে পারলাম ফরহাদ স্যার আর সাংবাদিকদেরকে কোনো উত্তর না দিয়ে উনি গাড়িতে উঠে পড়ল। তারপর গাড়িটা চলে যেতে লাগলো। সাংবাদিকরা আরও নানা ধরনের নিউজ করছে। এসব দেখে আমি সত্যিই হেসে দিলাম। আসলে সাংবাদিকরা অনেক বেশি বলতে পারে, একটু থেকে আরেকটু বানিয়ে দেয়। ভালো খবরটা যতটা না তাড়াতাড়ি ছড়ায়, খারাপ খবরটা এর চেয়ে বেশি ভাইরাল হতো, এর চেয়ে বেশি ছড়িয়ে যেত। হঠাৎ করেই একটা সাংবাদিককে দেখে আমার চোখ আটকে যায়। মেয়েটা এত ভালো নিউজ পড়ছে যেটা বলার মতো নয়। মেয়েটা বলছে, আকাশ চৌধুরী 4 মিনিটের মধ্যে ওয়েবসাইট হ্যাক করে আবার ফিরিয়ে এনেছে। এটা দেশের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আকাশের কাছে ওসব বিদেশি হ্যাকাররা কোনো কিছুই না। তবে আমরা কি আদৌ বিশ্বাস করতে পারবো আকাশ চৌধুরী তার দেশের জন্য কাজ করছে, নাকি সে সেনাবাহিনীকে হাতে রেখে তার নিজের সাম্রাজ্য তৈরি করতে চাচ্ছে? এই বিষয়টা আমরা খুঁজে বের করব। এই বিষয়টার ওপর প্রশ্ন থেকেই যায়, আকাশ কি কারণে এটা করছে? আকাশ কি আসলে মানুষের ভালো চায়, নাকি পিছনে তার সাম্রাজ্য তৈরি করছে? এসব প্রশাসনের কাজে সাহায্য করে এই তথ্যগুলোর উদ্ঘাটন আমরা খুব তাড়াতাড়ি করব। তাই আমাদের 24 চ্যানেলের সঙ্গেই আমি মেঘলা খন্দকার। মেয়েটার কথা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। সমস্ত সাংবাদিক আমার ব্যাপারে ভালো বললেও এই মেয়েটা আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম বলছে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মেয়েটার চেহারা অনেক সুন্দর, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো। সে যখন কথা বলে তখন মনে হয় ঠোঁট থেকে মুক্ত ঝরে পড়ছে। আমি আরও অনেকক্ষণ টেলিভিশনে তাকিয়েছিলাম, কিন্তু মেয়েটাকে আর দেখতে পারলাম না। মেয়েটার রিপোর্ট হয়তো শেষ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে বাসা থেকে বাইক নিয়ে ছদ্মবেশে বের হলাম। বের হওয়ার পরে চ্যানেল 24-এ অফিসে চলে আসলাম। এসে দাঁড়িয়ে আছি, আর হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো, আর গাড়ি থেকে মেয়েটা নেমে ভিতরে যাচ্ছে। হয়তো ওই ঘটনাস্থল থেকেই এসেছে মাত্র। আমি এই মেয়েটার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গেলাম, কিন্তু কথা বলতে পারলাম না। মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পরে আমি আবারও সেখানেই বাইকের উপর বসেছিলাম, আর প্রায় দীর্ঘ 2 ঘন্টা পরে এসে অফিস থেকে বের হলো। বের হবার পরে আমি তখন তার কাছে এগিয়ে গেলাম, আর এগিয়ে যাওয়ার পরে আমি বললাম, আচ্ছা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আপনি অনেক ভালো রিপোর্ট করতে পারেন। আপনি এই রিপোর্ট কোথা থেকে শিখেছেন? আমিও শিখতে চাই। হু আর ইউ? আমি কেন আপনাকে এসব শিখাবো? আর আপনি কে আমার সঙ্গে এভাবে কথা বলছেন? আমি কি আপনাকে চিনি? আমার তো মনে হয় না আমি আপনাকে কখনো দেখেছি। হ্যাঁ, এটা ঠিক, আপনি আমাকে কখনোই দেখেননি, কিন্তু পরিচয়টা নতুন করে হলে তো আর সমস্যা নেই, তাই না? পরিচয় হলে সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, বলেন না প্লিজ। দেখুন, এসব আজাইরা কথা বলার সময় আমার কাছে নেই। আমার অনেক কাজ আছে। আর আপনি এখানে কি করেন? এখানে দাঁড়ানো নিষেধ, আপনি জানেন না?
আমি শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলার জন্যই এখানে জোর করে দাঁড়িয়ে আছি। দারোয়ানকে 100 টাকা দিয়েছি। প্লিজ একটু কথা বললে কি এমন ক্ষতি হবে? ও আচ্ছা, ঠিক আছে। শুনুন, আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সাংবাদিক হওয়ার, এবং সেটা হয়েছে। আমার এই কাজটা ভালো লাগে, তার জন্য আমি ভালো রিপোর্ট করতে পেরেছি। আর আপনি আমার প্রশংসা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার হয়েছে, এবার আসি। এই বলে মেয়েটা তার গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে পড়ার পরে আমিও বাইক নিয়ে তার পিছন পিছন যেতে শুরু করলাম। মেয়েটা লুকিং গ্লাসে ভালোভাবেই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি বারবার ফোন দিচ্ছি, অতঃপর মেয়েটা তার বাসার সামনে এসে থেমে গেল, আর আমিও বাইক থেকে নেমে তার কাছে আসলাম। তখন মেয়েটা আমাকে রাগী কণ্ঠে এসে আমাকে বলতে লাগলো, এই যে আপনি এখানে কেন এসেছেন, আর হঠাৎ করে আমার পিছনেই আসছেন কেন? নাকি আপনি কোনো দুষ্কৃতিকারীর কোনো লোকজন? আমাকে পটানোর জন্য এখানে এসেছেন? ঘুষ দেওয়ার জন্য এসেছেন? আচ্ছা, আমাকে দেখে কি ওই রকম ছেলে মনে হয় যে আমি কোনো মাফিয়া বা ওরকম টাইপের ছেলে? আমি জাস্ট আপনার আজকের নিউজটা দেখলাম, আপনার উপর ক্র্যাশ খেয়ে গিয়েছে, এতটুকুই। আর কোনো কিছু না। সত্যি বলছি, আমি একজন সাধারণ মানুষ। দেখুন, আমি আপনার কথাবার্তা কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি এখন আসতে পারেন। আপনি অনেক সাহস দেখিয়ে ফেলেছেন। এবার আপনি যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমাকে এরকম বাধ্য করাবেন না। এবারে মেঘলা চলে গেল। মেঘলা চলে যাওয়ার পরে আমি বাইকের ওপর বসে এক মনে হাসতে শুরু করলাম। মেয়েটা সত্যি অনেক বেশি রাগী, কিন্তু দেখতে মাশাআল্লাহ। আর কথাগুলো খুব সাবলীল ভাষায় বলে থাকে, কারণ সাংবাদিকদেরকে যেরকম হতে হয় তার মধ্যে সমস্ত গুণই রয়েছে। প্রতিটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা তার খুব ভালোভাবেই আয়ত্ত করা আছে। তার সঙ্গে কথা বলেই বুঝতে পারলাম। তারপর আমি বাইক নিয়ে আমার গোডাউনে চলে আসলাম। আমার গোডাউনে আসার পরে দেখতে পারলাম সবাই তাদের নিজেদের মতো কাজ করতে যাচ্ছে। আমি চেয়ারে বসলাম। চেয়ারে বসার পরে রাজীব আমার কাছে আসলো। রাজীব আমার কাছে আসার পরে আমাকে বলতে লাগলো, ভাই, আমাদের অস্ত্রগুলো কোনোভাবেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করাতে পারছে না। ইন্ডিয়ার বিএসএফ এর সদস্যরা আটকে দিতে পারে, তার জন্য ভয়ে কেউ আনতে চাচ্ছে না। এখানে আমরা কি করতে পারি? শোন, আমি যে আজকে ওয়েবসাইট ফিরিয়ে নিয়েছিলাম, তার মধ্যকার হ্যাকারগুলো কিন্তু ইন্ডিয়ার। ওই ইন্ডিয়ার লোকজন কিন্তু আমাদের সেনাবাহিনীর সমস্ত কিছু নিয়ে গিয়েছিল, বুঝতে পেরেছিস? এখন আমি যদি ইন্ডিয়াতে কোনো না কোনোভাবে যাই, বা ওরা যদি এই ব্যাপারটা জানতে পারে যে আমার ক্ষতি করতে পারে, আমার ক্ষতি বলতে ও তো আমার সঙ্গে কখনোই পারবে না, হয়তো সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। আর যতটুকু আমার সুনাম আছে ততটুকু ধুলোর সঙ্গে মিশে যাবে, এটাই আমার ক্ষতি হবে। এছাড়া আমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন আমাকে একটু ভাবতে দে কি করা যায়। ভাই, এখানে প্রায় 2 কোটি টাকার মতো অস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলো যদি আমাদের এইখানে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যত অফিস রয়েছে সবগুলোর মধ্যে পাঠিয়ে দিতে পারবো। আর আমরাও আগের থেকে একটু উন্নত মানের অস্ত্র দিয়ে আমরা যে কোনো অপারেশনে ঝাঁপিয়ে পড়তে পারবো। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। আর শোন, তার দিকে ভালোভাবে লক্ষ্য রাখবে। আজকে রাতে কিন্তু একটা অপারেশন আছে। 50টা মেয়েকে মালয়েশিয়াতে পাচার করা হবে। কোনোভাবেই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এয়ারপোর্টের ভিতরে ঢুকতে গেলেই আমরা তাদেরকে নাগালে পাবো না, কারণ ওখানে তাদের জন্য প্রাইভেট প্লেন তৈরি করা আছে। তাই যা করার এয়ারপোর্টের আগেই তাদেরকে শেষ করতে হবে, এবং খেয়াল রাখতে হবে ওই মেয়েগুলোর যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু ভাই, এটা করতে গেলে তো মেয়েদের অবশ্যই ক্ষতি হবে, কারণ আমরা যদি তাদেরকে অ্যাটাক করি তাহলে ওরা আমাদের সঙ্গে না পেরে মেয়েগুলোর ক্ষতি করে দেবে। এমনকি ওরা যদি গুলি করতে থাকে মেয়েদের উপর, তখন তো মেয়েরা এমনিতেই মারা যাবে। শোন, কোনো কিছুই হবে না। আগে ড্রাইভারকে কোনোভাবে গাড়ি থেকে নামাতে হবে, আর ড্রাইভারকে নামিয়ে ওই গাড়িটা তুই চালায় যাবে, ঠিক আছে? তাহলেই তো হলো। আর বাকিটা আমি রকিকে দিয়ে কাজটা করিয়ে এনেছি। তোকে যে কাজটা দিয়েছি তুই সেটাই করবি, আর এমনভাবে ড্রাইভিং করবি যেন ওরা কোনোভাবেই বুঝতে না পারে, আর মুখে মাস্ক পরে নিবি। ভাই, আপনার প্ল্যান হয়তো একটু একটু করে বুঝতে পেরেছি। আপনি কোন প্ল্যান মোতাবেক কাজ করতে বলেছেন। ঠিক আছে ভাই, আমি তাহলে ব্যবস্থা করছি। আগে জেনে আসি ওই গাড়িটা কে চালিয়ে যাবে। ওই ড্রাইভারের সঙ্গে আমার বোঝাপড়া করতে হবে। তারপরে রাজীব চলে গেল। রাজীব চলে যাওয়ার পরে রকি আরও কয়েকজন আমার সামনে আসলো।
সামনে আসার পরে আমি চেয়ার থেকে উঠে ওদেরকে সকল প্ল্যান বুঝিয়ে দিলাম। সকল প্ল্যান বুঝিয়ে দেওয়ার পরে ওরা সব কিছু ফোনে আমাকে সুযোগ জবাব দিল। আর তখন রকি আমাকে আবারও বলতে লাগলো, ভাই একটা সমস্যা আছে। মেয়ে রিপোর্টারটার নাম মনে হয় মেঘলা। ওই মেয়েটা তো আপনাকে নিয়ে পড়ে গেছে, আরও অনেক আগে থেকেই আপনার ব্যাপারে লেখালেখি শুরু করেছিল, কিন্তু আজকেই নিউজ করলো দেখলাম। ওই মেয়েটা তো শুধু শুধু না জেনে এইসব নিউজ বানাচ্ছে। কি করা যায় ভাই বলুন তো? শোন, মেঘলার দিকে ভালোভাবে খেয়াল রাখবে। ওকে যে কোনো কেউ ক্ষতি করতে পারে। ও তোদের ভাবি, বুঝতে পেরেছিস? আর ওর যেন কোনো অসুবিধা না হয়, সব সময় তোর চোখে চোখে রাখবে। আর রকি, তুই ওর পিছনে 2টা ছেলেকে পাহারা দিতে বলবি, বুঝতে পেরেছিস? ভাই মেয়েটা আপনার ব্যাপারে কথা বলছে, আপনাকে সামনে আনার চেষ্টা করছে। ভাই আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, কি আর করার, আপনি যেহেতু পছন্দ করেই ফেলেছেন তাহলে তো আর কিছুই করার নেই। আমাদের ভাবি বলে কথা। তবে একটা কথা জেনে ভালো লাগছে যে আপনারা তাহলে একটা হিল্লে হয়ে গেল। এসব ফাজলাও মার্কা কথা রেখে যে কাজটা দিয়েছি তোদেরকে, একটা কাজ ছিল এই কাজটার উল্টোটা করে আসিস। তোদের উপর থেকে এখন আমার বিশ্বাস উঠে যাচ্ছে। ভাই এটা কোনো কথা বলেন আপনি? আমাদের ওপর থেকে আপনার বিশ্বাস উঠে যাচ্ছে মানে? আর বিশ্বাস উঠে যাবেই তো। এখন আপনি নিজের একটা মানুষ পেয়েছেন না, এখন কি আমাদের কথা মনে থাকবে? আপনি এখন ভাবিকে সময় দেবেন, ভাবির সঙ্গে সংসার হবে, আরও কত কিছু। রকি রে, তুই সব কিছু জেনেও আমাকে এসব কথা বলছিস? আমার জীবনে মনে হয় না সংসার হবে। আর জাস্ট আমি তাকে পছন্দ করেছি, এমন কোনো কিছুই না। ঠিক আছে, এখন এসব কথা বাদ দে, যে কাজটা দিয়েছি সেই কাজটা কর। তারপরে রকি এবং বাকি সবাই হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আসলে আমি সবার সঙ্গেই একটু বন্ধুর মতোই আচরণ করি, সবাই আমাকে এজন্য আরও বেশি ভালোবাসে। তারপর আমি আমার ল্যাপটপে কিছু কাজ করতে লাগলাম, আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। রাতের বেলা আমি গাড়িতে উঠে পড়লাম, আর আমরা 3টা গাড়ি করে যাচ্ছি। রাজীবকে আগেই পাঠিয়ে দিয়েছি, আমি জানছিলাম। আর যে এয়ারপোর্টের কাছাকাছি আসতেই মনে হলো এই জায়গাটার মধ্যে আমাদের দাঁড়ানোর প্রয়োজন। তারপর গাড়িগুলোকে সামনে রেখে আসার পরে আমরাও রাস্তার পাশে ওট পেতে বসে থাকলাম, কখন সেই গাড়িগুলো আসবে। আর মুহূর্তের মধ্যেই একটা গাড়ি আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে, আর এই গাড়িটার মধ্যে ড্রাইভিং করছে রাজীব। রাজীব আমাকে ইশারায় জানিয়ে দিল। তারপর রকিকে ওই ট্রাকের পিছনেই উঠে যেতে বললাম। ওরা ট্রাকের উপরে উঠে বসে আছে, ভিতরে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে। এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাওয়ার পরে প্লেনে করে পাঠিয়ে দেবে মালয়েশিয়ায়, এটাই হলো তাদের প্ল্যান। আমি গাড়ির চাকায় ফায়ার করলাম, আর সঙ্গে সঙ্গে চাকাটা ফেটে গেল, আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা সামনে গিয়ে পড়ে গেল। রাস্তার মধ্যে ওরা আর কোনো কিছু না বলে আমাদের উপর গুলি করতে লাগলো, আর আমরাও নিজের আত্মরক্ষার জন্য গুলি করতে লাগলাম। এভাবে প্রায় 15 মিনিটের মতো গোলাগুলি করতে লাগলো। চারদিকে ভয়ঙ্কর রকমের শব্দ। আমি ফায়ার করতে করতে এগিয়ে গেলাম, আর এগিয়ে যাওয়ার পরে আমি ট্রাকের কন্টেনারের দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার পরেই দেখতে পারলাম সেখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে। আমি মেয়েগুলোকে সবাইকে বের করলাম। বের করার পরে আমি রকিকে বলতে লাগলাম, রকি, এদেরকে তাড়াতাড়ি করে নিরাপদ জায়গায় নিয়ে যা। আর আরিফের লোকজন যে কোনো সময় আবারও অ্যাটাক করতে পারে, কারণ ওরা জেনে গিয়েছে আমরা সংখ্যায় এখানে কম আছি। তাড়াতাড়ি করে ওদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যা। রকি আমার কথায় তাই করলো। আমাদের গাড়িতে করে মেয়েগুলোকে আমার গোডাউনে নিয়ে গেল, কারণ ওদের বাসা অনেক দূরে, তাই সময় নিয়ে তাদেরকে তাদের বাসায় ফেরত পাঠাতে হবে। গাড়িতে করে গোডাউনে রেখে আসার পর কিছুক্ষণ পরে আমার কাছে এসে বলতে লাগলো, রকি ভাই, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? এখানে দাঁড়িয়ে থাকলে আরো বেশি সমস্যা হতে পারে। দেখেছেন মানুষ এখন জড়ো হতে শুরু করেছে, আর ওদের মাঝে যদি একটা বোম ব্লাস্ট হয় সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। ভাই, ওরা আপনার সঙ্গে না পেরে যে কোনো সময় বোম ব্লাস্ট করে দিতে পারে। রকি রে, আমি মেয়েগুলোকে উদ্ধার করতে পেরেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ওই আরিফের কোনো খোঁজ পেলাম না, একজনকেও ধরতে পারলাম না। যাদেরকে ধরতে চাইছে তারা কোনো কিছুই বলতে না পেরেই মারা গেল, আর বাকিরা পালিয়ে গেল। এটা অনেক বেশি ক্ষতি হয়ে গেছে আমার। ভাই কোনো কোনো সময় পিছিয়ে আসাটা উচিত, কারণ আমাদের কাছে তেমন কোনো গোলা বারুদ কিছুই নেই। ওরা যদি এখন অ্যাটাক করে আমরা ওদের সঙ্গে পারবো না। আমাদের কাছে
তেমন কোনো কিছুই নেই। আমাদের কয়েকটা ছেলে গুরুতর আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। রাজীব তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। তারপরে আমি রকিকে নিয়ে আর বাকি লোকজনদেরকে নিয়ে আমি আমার গোডাউনে চলে আসলাম। গোডাউনে আসার পরে প্রত্যেকটা মেয়ের কাছ থেকে ঠিকানা নিলাম, আর ঠিকানা মতো করে মেয়েগুলোকে পাঠানোর ব্যবস্থা করলাম। মেয়েরা তাদের বাবা মায়ের কাছে ফিরে গেল। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, কারণ আমি নিজে একদিকে পরিবারের অত্যাচারে বাসা থেকে বেরিয়ে এসলাম, আর এই লাইনে চলে এসেছি। হয়তো আমার পরিবার আমার সঙ্গে এরকমটা করেছে, কিন্তু সবার পরিবার তো আর এমন নয়। সবার পরিবার চায় তাদের সন্তান ভালো থাকুক, ভালো কিছু করবে, এবং সেটাই আমি করছি। জানি না আমি কতটুকু করতে পারি, তবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। কথাগুলো মনে হলেই আমার চোখ দিয়ে অনুবাদ করেই আমি টেলিভিশনের দিকে তাকালাম। তারপর টেলিভিশনের দিকে তাকানোর পরে দেখতে পারলাম ওই মেয়েটা আবারও রিপোর্ট করছে। লাইভ নিউজ টেলিকাস্ট হচ্ছে। মেঘলা বলছে, বেশ কিছুক্ষণ আগে আরিফ গ্যাংস্টারের লোকজন প্রায় 50টার অধিক মেয়েকে মালয়েশিয়া পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এই খবরটা আকাশ জানতে পারে। আকাশ জানতে পারার পরে সবাইকে মেরে মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে। 2টা ট্রাককে পুড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি, তবে আরিফের বেশ কিছু লোক সেখানেই মারা গেছে, আর বাকিরা পালিয়ে গেছে। তবে মেয়েগুলোকে ভালো মতো উদ্ধার করতে পেরেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আকাশ আসলে কি চায়, এই প্রশ্নটার উত্তর এখন পর্যন্ত আকাশ কোনো মাধ্যম দ্বারা উত্তর দিল না। আকাশ কি আসলেই মানুষের পাশে থাকতে চায়? এটা একটা প্রশ্ন থেকেই যায়। পরবর্তী খবরের জন্য আমাদের 24 চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি জীবন নিয়ে পালিয়ে আরিফ ভাইয়ের কাছে আসলাম। আরিফ ভাইয়ের কাছে আসার পরে দেখলাম আরিফ ভাই টেলিভিশনে নিউজ দেখছি। আমি সহ আরো কয়েকজন আমার সঙ্গে এসেছে। আর আমি যাওয়ার পরে আরিফ ভাই আমাকে দেখে বলতে শুরু করলো, তোদেরকে দিয়ে কোনো কাজ হবে না। ভেবেছিলাম তোরা ভালোভাবে কাজটা করতে পারবি, বিশ্বাস করেছিলাম, কিন্তু সমস্ত কাজ তোরা শেষ করে দিলি। আমি এখন ওদেরকে কি জবাব দিতে যাব? ওরা তো আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছে। এখন 50টা মেয়েকে কিভাবে আমি মালয়েশিয়া পাঠাবো? ওই শয়তানের বাচ্চা আমার সবকিছু শেষ করে দিয়েছে। ভাই আকাশকে তো আপনি এখনো দেখেননি, এমনকি আমরাও সামনের থেকে মুখটা দেখতে পাইনি, কিন্তু আকৃতি যেমন ছিল তার বুঝতে পেরেছি। ছেলেটা দেখতে বলিউড হিরোর মতো, গায়ের রং শ্যামলা, কিন্তু 6 প্যাক বডি দেখলে বুকের মাঝে আতঙ্ক লেগে যায়। আমরা যে জীবন নিয়ে পালিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বেশি কিছু ভাই। তার বাচ্চা, তোরা আমার সামনে শয়তানের বাচ্চার গুণগান করছিস। তোদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। যে আমার কাজে ফেল করে তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না। এই বলে আমি গুলি করে দিলাম সবাইকে। গুলি করে দেওয়ার পরে সবাই সেখানে ছটফট করতে করতে মারা গেল। আমার অনেক ক্ষতি করে দিল ওই শয়তানের বাচ্চা। ভাই দেখেছেন টিভিতে ওই রিপোর্টার মেয়েটা কি সব ধরনের কথা বলছে? আকাশকে কালকেও সে খারাপ বলেছিল, আর এখন মেয়েগুলোকে উদ্ধার করার পরে মেয়েটা আকাশের ফ্যান হয়ে গেছে। আমার মনে হয় ওই মেয়েটাকে আগে তুলে নিতে হবে। শোন, সাংবাদিকদেরকে যদিও কোনো কিছু করাটা ঠিক না, কারণ ওরা জোকের মতো পেছনে লেগে থাকে, তবুও এই মেয়েটা অনেক বেশি বাড়াবাড়ি করছে। এই মেয়েটাকে একটু সরিয়ে দেই তাহলেই হবে। একবারে সরিয়ে দিবে কোনো হাসপাতালে নয়। ঠিক আছে ভাই, ব্যবস্থা করছি। আর ভাই, আপনার কালকে মালয়েশিয়া যাওয়ার জন্য ফ্লাইট রেডি আছে। আপনি কালকে সকালবেলায় রওনা দিতে পারেন। আপনি মালয়েশিয়া থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে আবার 1 সপ্তাহ পরে ফিরে এসে দেখবেন আমি সব কিছু ম্যানেজ করে নিয়েছি। আর এই মেয়েটার বড়িটা মেরে আপনার জন্য তুলে রাখবো, আপনি এসে দেখবেন। এই না হলে তুই আমার ভাই। শোন, মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে পারবি যেন এই মেয়েটার কথা ভেবে বাকি সাংবাদিকরা সাবধান হয়ে যায় আমার ব্যাপারে কোনো রিপোর্ট না করার জন্য। তাই এই মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে মারবি। আমি কালকে সকালে চলে যাব। ওখানে যাওয়ার পরে ওদের সঙ্গে আলোচনা করে আরো কিছু মাফিয়ারা দেশে প্রবেশ করাতে হবে, কারণ আমরা আকাশের সঙ্গে কখনোই পারবো না। তারপর ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে ভাই চলে গেল, আর আমিও সব কিছু ব্যবস্থা করতে লাগলাম। লোকজন দিয়ে মেয়েটার ব্যাপারে ভালোভাবে জানলাম। তার পরের দিন সকালবেলা আমি গাড়ি নিয়ে বের হলাম।
গাড়ি নিয়ে বের হওয়ার পরে তারা অফিসের সামনে ওত পেতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কখন আবার অফিসে ঢুকবে, কিন্তু মেয়েটা অফিসে ঢোকার সময় কোনো সুযোগ পায়নি। তাকে মারার জন্য অপেক্ষা করতে লাগলাম। মেয়েটা কখন বের হয়ে বাসায় যাবে, মনে হয় গাড়িতে করে যাচ্ছে। আমি তাদেরকে ফলো করতে করতে যাচ্ছি। এদিকে আমি সকালবেলা বাসায় ঘুমিয়েছিলাম, আর তখনই রাজীব আমাকে কল দিল। রাজীব আমাকে কল দেওয়ার পরে আমাকে বলতে লাগলো, ভাই আপনি বলেছিলেন না যে মেঘলার এখানে 2টা ছেলেকে রাখার জন্য, তাকে সব সময় ফলো করবে। ওই 2টা ছেলে মাত্র আমাকে ফোন করে জানালো মেঘলার পিছনে গাড়ির মধ্যে একটা গাড়ি তাকে ফলো করছে। ওই গাড়িটার মধ্যে কে রয়েছে সেটা ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু ওরা সন্দেহ করছে ওই গাড়িটার মধ্যে মুন্না রয়েছে। মুন্না মেঘলার গাড়ির পিছন নিচ্ছে। ভাই কি করব, ওরা এই রাস্তার দিকে যাচ্ছে। কি বলিস? সেটা তো জঙ্গলের রাস্তা, আর এই জঙ্গলটা অনেকটা বেশি ভয়ানক হতে পারে, কারণ রাত্রিবেলা মনে হয় ওখানে একটা খুন হয়েছে, আর এটার রিপোর্ট করতেই যাচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আমি কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে আমি আমার বাইক নিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি সেই জঙ্গলের দিকে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারলাম মেঘলা বেশ স্বাভাবিকভাবেই জঙ্গলের দিকে যাচ্ছে, আর তাকে ফলো করে যাচ্ছে অন্য একটা গাড়ি। গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই জাফরার মাঝে থেমে গেল। থেমে যাওয়ার পরে মুন্নাও গাড়ি থেকে নেমে পড়ল। মুন্না যখনই ফায়ার করতে যাবে তখনই আমি তাড়াতাড়ি করে বাইকের ওপর খেলার পরে বাইকের সামনে বসিয়ে আমি নিজে ফায়ার করতে লাগলাম। ওরা আমার সঙ্গে না পেরে গাড়ি নিয়ে চলে গেল, আর তখন আমি মেঘলাকে বাইক থেকে নামিয়ে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার পরে আমি তখন বললাম, সাংবাদিকদের নিজে আগে সেফ থাকতে হয়, তারপরে এসব রিপোর্ট করতে হয়। আর খেয়ে ফেলেছিলেন ক্রাইম নিয়ে রিপোর্ট করার জন্য। হ্যাঁ, এখন যদি আমি না আসতাম তাহলে কি হতো? মানে একবার ভেবে দেখেছেন? আপনি সবসময় নিজেকে এত বড় মনে করেন কেন? আপনার কোনো আইডিয়া আছে যে ও হলো মুন্না, আরিফের ছোট ভাই। সে আপনাকে খুন করার জন্য এখানে এসেছে। কোনো ক্রাইম দেখলেই সেখানে দৌড়ে ছুটে যেতে হবে রিপোর্ট করার জন্য, এতই আগ্রহ? হ্যাঁ, আসলে রাতের বেলা এখানে একটা খুন হয়, আর স্যার আমাকে ফোন দিয়ে বলেছিল রিপোর্ট নিয়ে আসার জন্য, তাই আর কি আমি এখানে এসেছি। আমি কখনো ভাবতে পারিনি যে আমাকে কেউ খুন করার জন্য এখানে আসবে। সরি, আসলে আমি বুঝতে পারিনি। কিন্তু আপনি কে? আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। আমি কালকের সেই বকাটে ছেলেটা। এটা হলো প্রথম পরিচয়। আর দ্বিতীয় পরিচয় হলো এই যে আমার ট্যাটু। দেখে নাও আমি কে, তাহলেই বুঝতে পারবে। তখনই মেঘলা আমার হাতের ট্যাটুটা এটার দিকে তাকিয়ে, ট্যাটুটা দেখে মেঘলা কোনো কিছুই বলতে পারছে না। মেঘলা চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। মেঘলা আমার দিকে তাকিয়ে আছে দেখে আমি তখন তাকে আমার বাইকে উঠতে বললাম, আর সে দাঁড়িয়ে রইল। তারপর আমি আবারও বললাম বাইকে ওঠার জন্য, এবং সে তখন আমাকে বলতে লাগলো, আমি তো তোমার নামে অনেক কিছুই রিপোর্ট করেছি, তবুও তুমি আমাকে আজকে কেন বাঁচাবে? আমাকে তো ওদের হাতে তুলে দিতে পারবে চাইছিলে, তাই না? যাকে মন থেকে ভালোবাসি তাকে কি করে অন্যের হাতে তুলে দেই? যেদিন প্রথম তোমার রিপোর্ট করা দেখেছিলাম সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে তোমাকে আমি এখন অনেক ভালোবাসি, আর হয়তো ভালোবাসার টানে তোমার কাছে ছুটে এসেছি। এটা ছাড়া আর কোনো কিছুই না। তোমার মতো একটা মানুষ আমাকে ভালোবেসেছে, এটা আমার আবার বিশ্বাস করতে হচ্ছে। তুমি আমাকে বাঁচিয়েছো ওদের হাত থেকে। এটার মানে এই না যে আমি তোমাকে ভালোবেসে ফেলবো। মানবিক দিক থেকে হয়তো তোমার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি, কারণ তোমার মতো মাফিয়া আর সঙ্গে কোনো জীবন জড়ানোর ইচ্ছে নেই আমার। দেখো, আমি তোমাকে ভালোবাসার কথাটা খুব তাড়াতাড়ি বলে দিলাম। আমি চাই না যে দেরি করব। তুমি যদি রাজি থাকো আমি তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার ফ্যামিলির সামনে দিয়েই তোমাকে আমি বিয়ে করব। যদি তুমি রাজি থাকো, আপাতত তুমি এখান থেকে চলো, এখানে থাকাটা ঠিক হবে না। এই কথা শুনে মেঘলা আর কোনো কথা বলল না। মেঘলা চুপচাপ আমার বাইকের পেছনে বসে পড়ল। আমার বাইকের পেছনে বসে বেশ খানিকটা দূরত্ব রেখেই বসেছে সে। আমি ধীরে ধীরে চালাতে শুরু করলাম। তারপর আর কিছুক্ষণ পরে তার বাসার সামনে এসে তাকে নামিয়ে দিলাম। আর নামিয়ে দেওয়ার পরেই তখন মেঘলা আমাকে বলতে লাগলো, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তারপরে এই না যে আমি তোমাকে প্রথম দেখায় ভালোবাসি বলবো। আমি ওরকম মেয়ে না, বুঝতে পেরেছো?
তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। তুমি যে জনগণের সেবা করছো নাকি নিজের সাম্রাজ্য তৈরি করছো এটা আমি বের করব। এরকম একটা অনিশ্চিত মানুষের সঙ্গে আমি ভাবলাম কি করে? আমাকে ভালোবাসার সাহস কি করে হয় তোমার? মেঘলা, তুমি এরকম কেন বলছো আমায়? ভেবে চিনতে আমাকে বলো। বলছি না যে তুমি আমাকে এখনই রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমার জানা মতে কারো ক্ষতি করেনি। হ্যাঁ, আমি তাদেরই ক্ষতি করি যাদের ক্ষতি করার কোনো ক্ষমতা এই প্রশাসনের নেই, এদেশের মানুষের নেই। তারা দেশটাকে লুটে পুটে খায়। আমি খুব ভালো করে জানি যে তোমাদের মতো মাফিয়াদের মনে মনে আসলে কি চলে। আর এরকম মাফিয়াকে আমি বিয়ে করব এটা কখনোই সম্ভব না। আমি একজন স্মার্ট মেয়ে, আমার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি তোমার তুলনায়। তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্যই আমি তোমার সঙ্গে কথা বললাম। এই বলে মেঘলা আর কোনো কিছু বলল না, সেখান থেকে চলে গেল। মেঘলা বাসায় চলে যাওয়ার পরে আমি কেমন যেন থমকে গেলাম, কারণ মানুষটাকে যত সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। তারপর আমি সেখান থেকে সোজা গোডাউনে চলে আসলাম। গোডাউনে আসার পরে তখন আবারও রাজীব আমার কাছে আসলো। রাজীব আমার কাছে এসে আমাকে বলতে লাগলো, ভাই, আমাদের 2 কোটি টাকার অস্ত্রগুলো আজকে চলে আসবে। রাস্তাটা তেমন একটা ভালো না, তবুও রিস্ক নিয়ে ট্রাকটাকে রওনা দিতে বলেছি। এটা ছাড়া আমাদের কাছে কোনো কিছু করার নাই। কেউ জানতে পারে তাহলে যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, ট্রাকটা যদি বাংলাদেশে যে কোনোভাবে প্রবেশ করতে পারে তাহলে আরিফের লোকজন কোনো কিছু করতে পারবে না। আবার ইন্ডিয়াতেও বেশ সমস্যা চলছে। চিন্তা করিস না, আমি সব কিছু ব্যবস্থা করছি। আমি ওখানে ফোন দিয়ে জয়নালকে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা। জয়নাল তোকে সাহায্য করবে। ঠিক আছে ভাই। আর ভাই, মেয়েগুলোকে তাদের বাসায় সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে। সবার বাবা মা অনেক খুশি। আপনি টেলিভিশন অন করলেই দেখতে পারবেন সবাই আপনার নামে এখন ভালোই কথা বলছে। যারা যারা আপনার নামে গুজব ছড়াচ্ছিল তারাও এখন ভালো বলছে, কারণ যারা গুজব ছড়িয়েছিল তাদের মেয়েরাও এর মধ্যে রয়েছে। রাজীব, একটা কথা শোন, এই কথাটা ভালোভাবে মনে রাখবি। কথাটা হচ্ছে মানুষের উপকার করবে। মানুষের উপকার করতে গিয়ে কখনো বদনাম হবে, সুনাম হবে, এগুলো নিয়ে পড়ে থাকলে কখনোই সামনের দিকে এগোতে পারবি না। কেউ তোর নামে সুনাম করুক বা বদনাম করুক, কোনো সমস্যা নেই। তোর যেটা কাজ সেটা সব সময় পড়ে যাবে। জি ভাই, আমার কথাটা সারা জীবন মনে থাকবে। আর ভাই, আপনার সঙ্গে সেই কলেজ লাইফ থেকে আছি, অনেক বছর পার করে দিলাম আমরা। আপনি তো আমাকে খুব ভালোভাবেই চেনেন, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। অন্ততপক্ষে এই দেশের সঙ্গে বা আপনার সঙ্গে কখনো বেইমানি করব না। জীবন দিয়ে দিব আপনার জন্য। আপাতত জীবন দিতে হবে না। আপাতত তুই গাড়িটা নিয়ে বর্ডারের কাছে যা। আর শোন, নেত্রকোনার ওই দিক দিয়ে যেন ট্র্যাকটা আসে, ওই দিক দিয়ে জয়নাল থাকবে। জয়নাল তোকে সাহায্য করবে, যা তাড়াতাড়ি। তারপর রাজীব গাড়িটা নিয়ে আরও কয়েকজনকে নিয়ে বেরিয়ে গেল। আর আমিও ওই ট্রাক ড্রাইভার মতিনকে কল দিলাম। আর মতিনকে কল দেওয়ার পরে মতিন কলটা রিসিভ করলো। তারপর আমি তাকে সমস্ত কিছুর প্ল্যান মোতাবেক বুঝিয়ে দিলাম। মতিন আমাকে সালাম দিয়ে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আমি অপেক্ষা করতে লাগলাম। আর প্রায় রাত 12টার দিকে আমার গোডাউনের সামনে ট্রাক এসে থামলো। আর ট্রাকের সাথে আবার পরে তখন মতিন আমার কাছে এসে বলতে লাগলো, ভাই, আপনার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। জানি না এই সারপ্রাইজটা পেয়ে আপনি কি করবেন, তবে এই সারপ্রাইজ শুধু আপনার জন্য নয়, গোটা দেশবাসীর জন্য। এসব আজাইরা কথাবার্তা রেখে তাড়াতাড়ি বল কি এনেছিস, আর সব অস্ত্রগুলো ঠিকঠাক আছে তো নাকি? আর শোন, এগুলো আবার আমার ওই শাখাগুলোর মধ্যে পৌঁছে দিবি, ঠিক আছে? আজকে রাতের মধ্যে, কারণ সকালবেলা হয়তো আরিফের লোকজন জেনে যেতে পারে। তখন আমার প্রশ্নটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ভাই, ইন্ডিয়াতে আরমান মল্লিককে আমি তুলে আনতে পেরেছি। সে বর্ডারের কাছে আছে। আমার ডাক্তারকে আটকে দিয়েছিল, তারপরে আমি তাকে গুলি করে দেই। আর গুলি করে অনেক কষ্ট করে আমার গাড়ির পিছনের টিকিটের মধ্যে নিয়ে চলে আসি। কেউ কোনো কিছু বুঝতে পারিনি। আর এসব কাজে সাহায্য করেছে জয়নাল। যাক, ভালো কথা। এই আরমান মালিককে তুই আনতে পেরেছিস, যা তোর জন্য অনেক বড় একটা পুরস্কার রয়েছে। আগে এই কাজটা শেষ কর। আর শোন, অবশ্যই মনে রাখবি তোর নিজের পরিবার যেন সেফ থাকে, এটা সবসময় মাথায় রাখবি।
তোর পরিবারকে অন্যত্র জায়গায় পাঠিয়ে দে। জি ভাই, আমি সন্ধ্যাবেলায় ফোন করে দিয়েছিলাম। আমার পরিবার একটা নিরাপদ জায়গায় আছে, কোনো সমস্যা নেই ভাই। আর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের জীবন দিয়ে দিব, তবু এই দেশের কোনো ক্ষতি হতে দিব না। আপনি ছাড়া ওই আরিফ আর ইন্ডিয়াতে মিন্টু, বণিক, ওরা দুজনে মিলে কোনো কিছুই করতে পারবে না এই দেশের। তারপরে আমি মতিনের সঙ্গে আরও কিছু কথা বললাম। মতিনের সঙ্গে কথা বলার পরে মতিন আবারও চলে গেল। আমি অস্ত্রগুলো ভালোভাবে দেখে নিতে লাগলাম আর সবাইকে ট্রেনিং দিতে লাগলাম। আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়িটা কমিশনারের বাসার সামনে চলে আসলো। কমিশনারের বাসার সামনে আসার পরে গাড়িটা থেমে গেল আর গাড়ি থেকে আমি নেমে গেলাম। আর আমি নামার পরে আমার সঙ্গে কয়েকজনকে নিয়ে ভিতরে যেতে লাগলাম। আর ভিতরে যাওয়ার সময় তার সিকিউরিটিগুলো আমাকে দেখে সালাম দিচ্ছে। আমি ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলাম কমিশনার বাগানে বসে আছে। বাগানে বসে থাকার পরে আমাকে দেখে সামনে এগিয়ে আসলো। এগিয়ে আসার পরে কমিশনার আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠলো? আজকে বাংলাদেশের নম্বর 1 হ্যাকার আমার বাড়িতে? বুঝলাম না, ভুল করে চলে আসলেন নাকি? কমিশনার সাহেব, আপনি যে এত বড় মাপের খেলোয়াড় আমি সত্যিই জানতাম না। আমার এটা জানাই ছিল না যে আপনি এত বড় মাপের খেলোয়াড়। আপনার সঙ্গে যে সবার কানেকশন থাকে এটা তো আমার সত্যিই অজানা ছিল। তুমি কি বলছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কোন বিষয় নিয়ে কথা বলছো? আর কার সাথে আমার উঠা বসা আছে? তুমি কি বলছো? আমি পুলিশ কমিশনার, অনেকজনের সাথে আমার কানেকশন থাকতে পারে, এটা দোষের কিছু নয়। হ্যাঁ, এটা তো ঠিক যে আপনি পুলিশ কমিশনার। আপনার সঙ্গে চোর, বাটপার, এমনকি মাফিয়াদের সঙ্গেও আপনার কানেকশন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা যদি বন্ধুত্ব সুলভ হয় তাহলে তো অনেক সমস্যা। তুমি কি বলছো এটা পরিষ্কার করে বলো। আর তুমি একজন অপরাধী, মনে রেখো তুমি কার সামনে বসে কথা বলছো। আপনি কার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন আপনি জানেন? মেরে এখানে পুঁতে রাখবো। শালা, তুই পুলিশ কমিশনার হয়ে তুই ইন্ডিয়াতে মিন্টু বণিককে সাহায্য করছিস, তারপর আবার আরিফের সঙ্গে তোর কানেকশন আছে। কুত্তার বাচ্চা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আগে শুধু জানতাম নম্বর 1 হ্যাকার আর মাফিয়া কিং এই দুজন আলাদা মানুষ। যখন আমি শিওর হলাম ড্রাগন মাফিয়া কিং আর নম্বর 1 হ্যাকার এটা দুটা মানুষ নয়, এটা একটা মানুষ, সেটা হলি তুই। আর আমি তখন থেকে তাদের সাথে যোগ দিয়েছি। ওদের সমস্ত কাজে আমি সাহায্য করেছি। তোর সমস্যাটা কি? অনেক সাহস আছে তোর, বলতে হবে। কারণ আমার সামনে দাঁড়িয়ে এভাবে আমাকে তুই তুই করে কথা বলার সাহস একমাত্র তারই ছিল, যাকে আমি অনেক ভালোবাসতাম। এমনকি আমার মা বাবা পর্যন্ত আমাকে তুই করে ডাকেনি। বিশ্বাস কর, আমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমার মা বাবা তুই তুই করে এভাবে বলেনি। কিন্তু তুই, আফসোসের বিষয় হলো তুই তো আমার ভালোবাসার মানুষ না, আর তুই আমার ঘরেরও বউ না। তার মানে তুই অন্যায় করেছিস, এই জন্য তোকে মরতে হবে। তুই আমাকে মারতে পারবি না, দেখেছিস এখানে কত সিকিউরিটি রয়েছে। তোকে এখানেই মেরে রাখবো। আমাকে কোনো কিছু করলে 10 বার ভাববি। আমার অস্ত্রগুলো ইন্ডিয়া থেকে আসবে, এটা তুই ভালোভাবেই জানতে। আর সেখানে আমার অনেক লোকজনকে তুই অনেক মেরেছিস। এখন কয়েকজনকে তুই ক্রসফায়ারও করেছিস। এগুলো তো শুধুমাত্র আরিফ এবং মিন্টু বণিকের কথাই করেছিস, তাই না? কি সত্যি কিনা বল? হ্যাঁ, আমি করেছি, কারণ ওরা আমাকে টাকা দিয়েছে। আর যারা আমাকে টাকা দিয়েছে তাদেরকে আমি এভাবে ফিরিয়ে দিতে পারি না। তাছাড়া তুই আমার অনেক ক্ষতি করেছিস। আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমার জিত উড়ানোর জন্য এটা করেছি। অনেক বেশি ভুল করে ফেলেছিস তুই। তোর দিন অনেক ফুরিয়ে আসছে, দেখতে পারবি সামনের দিনে কি হয়। আর তুই তো এখন আর বাঁচতেই পারবি না। তোর সবার সামনে তোকে আমি কুত্তার মতো মারবো। এটা কখনো হবে না। তোর মতো 2 টাকার মাসে আমি পকেটে নিয়ে ঘুরি। তাছাড়া আরিফ কখনো তোকে ক্ষমা করবে না। আরিফ তোকে এমন ভাবে মারবে যে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সবাইকে আমি গুলি করতে লাগলাম, আর ওরাও আমাদেরকে গুলি করতে লাগলো। আর ওরা আমাদের সঙ্গে পারল না। আমি তার পাশে সবাইকে মেরে ফেললাম। এটা দেখে কমিশনার অবাক হয়ে গেল, কারণ সবাইকে মুহূর্তের মধ্যেই গুলি করে দিয়েছে। আর তখন আমি তাকে আবারও বলতে লাগলাম, ছোটবেলা থেকে ঘাটাঘাটি করতাম, বুঝতে পেরেছিস? আমার হাত অনেক ক্লিয়ার আছে। ছোটবেলা থেকে এসব করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তোর শেষ ইচ্ছাটা বল, কারণ মানুষের শেষ ইচ্ছাটা আসলেই পূরণ করার প্রয়োজন।
প্লিজ তুই আমাকে মারিস না, তুই যা বলবি আমি তাই করব। তবু আমাকে মারিস না, আমি তোকে অনেক টাকা দেবো, প্লিজ আমাকে ছেড়ে দে। আমি আর কখনো আরিফের সাথে এভাবে কাজ করব না। তুই যা বলবি সেটাই আমি শুনবো, তবু আমাকে প্লিজ মারিস না। একমাত্র তোদের ষড়যন্ত্রের কারণে আমি আমার পরিবার ছেড়ে এসেছি। মনে আছে তুই আমার বাবার বন্ধু? আমি কার ছেলে তুই জানোস? আমি রহমান শিকদারের একমাত্র ছেলে। মনে পড়ে সেদিনের কথা? তুই আমার বাবা মাকে হত্যা করেছিস, পুরো পরিবারকে শেষ করে দিয়েছিস আরিফ মিন্টু বণিকের সহায়তায়। হ্যাঁ মনে পড়েছে, আমার খুব ভালো করে মনে পড়েছে। সেদিন তুই বেঁচে গিয়েছিলি, তোকেও মেরে ফেলতাম। তুই দেশে থাকবি, কিন্তু আফসোসের বিষয় হলো তুই সেদিন দেশে ছিলি না। তারপর তুই বেঁচে গিয়েছিলি, তারপরে ভেবেছিলাম তুই আর কখনো উঠে দাঁড়াতে পারবি না, কিন্তু তুই যে সে কাল সাপ হয়ে বের হবি এটা আমরা তিনজনে কখনো ভেবিনি। ভেবেছিলাম তুই পরিবারের সুখে এমনি নিষ্ঠুর হয়ে থাকবি, কিন্তু তুই যে সে কাল সাপ হয়ে বের হবি যদি জানতাম তাহলে তোকে মেরে ফেলতাম। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। লন্ডনে যাওয়ার পরে নিজের আইল্যান্ড তৈরি করে, আর আইল্যান্ড তৈরি করে আজকের এই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হয়েছি আমি শুধুমাত্র আমার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য। মনে আছে শুধুমাত্র তোর কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে। আমার বাবাকে তুই মিথ্যা বলেছিস আমার নামে, আর সেরকম প্রমাণও দিয়েছিস তুই। আর সেই কারণে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয় শুধুমাত্র তোর কারণে। আজকে দেখ সময়ের কি ব্যবধান, তোকে আমার হাতেই মরতে হবে। আকাশ বাবা, আমি তোমার বাবার বন্ধু, আমি তোমার বাবার মতোই। আমি যা করেছি অনেক ভুল করেছি, তুমি আর আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো ওদের সাথে মিলে কাজ করব না। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, তবু প্লিজ আমাকে মেরো না। এই ইচ্ছাটা তো রাখতে পারবো না, কারণ তুই দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। সমাজের চোখে তুই অনেক বেশি দয়া ছিলি, তাই না? এখন আমি তোর দয়াশীল বের করব। মানুষের চোখে তুলো দিয়ে কিভাবে রাতের বেলা অপকর্ম করেছিস এগুলোর শাস্তি তুই এখন পাবি। আমি তোকে গুলি করে দিলাম, আর গুলি করার পরে সে ছটফট করতে করতে সেখানেই মারা গেল। তারপর আমি ওই বাড়িটার মাঝে আগুন লাগিয়ে দিলাম। আগুন জ্বালার পরে আমিও গাড়ি দিয়ে গোডাউনে চলে আসলাম। গোডাউনে আসার পরে এভাবেই পার হয়ে গিয়েছিল বেশ কয়েকটা দিন বেশ ভালোই চলছিল, সব কিছু এখন ঠান্ডা। হঠাৎ করেই একদিন আমার মোবাইলে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে কেউ আমাকে কান্না মাখা কণ্ঠে বলতে লাগলো, আকাশ প্লিজ তুমি কলটা কেটো না, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। আমি অনেকবার ট্রাই করেছি তোমার নাম্বারে কল দেওয়ার জন্য, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। তো আপনি আমাকে কেন কল দিয়েছেন? আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই, আমি তো আপনার সামনে পর্যন্ত চাই না, তবুও কেন কল দিয়েছেন? নাকি আপনি আমার বিপদে পড়েছেন? বলেন আপনার কি সাহায্য লাগবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না। আমি এখন তোমার ভালোবাসা অনুভব করতে পেরেছি, তোমার শূন্যতা আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি কি তোমার পিছনে পড়েছিলাম, নাকি তোমার পিছনে 6 মাস 1 বছর পার করেছিলাম যে তুমি ধীরে ধীরে আমার ভালোবাসা বুঝতে পেরেছ? আমি তেমন কোনো কিছুই করিনি। আমি শুধুমাত্র তোমাকে সরাসরি আমার ভালোবাসার কথা বলেছি, তুমি সেটা মেনে নেও নেই। এটা সত্যি স্বাভাবিক একটা বিষয় আমার কাছে। আমি তোমার সামনে চাই না, আসলে সামনে যাই না সেটা কথা নয়, আমি আসলে সময় পাই না। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সেদিন এভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। তুমি যেটা করেছো সেটা মানুষের ভালোর জন্য, আমি সেটা হয়তো বুঝতে দেরি করে ফেলেছি, কিন্তু ততটাও দেরি হয়নি, এখনো সময় আছে তোমার কাছে ফিরে আসার, প্লিজ। আসলে আমি ভালো মানুষ না, আর আমি যেহেতু ভালো মানুষ না, তাহলে আমার সঙ্গে থাকার কোনো প্রশ্নই আসে না। আপনার সুন্দর একটা ভবিষ্যৎ রয়েছে, আমার তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তোমার যা কিছু হয়ে যাক না কেন, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি, অন্য কাউকে আমার কোনো প্রয়োজন নেই। অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তা করতে পারি না আমি। দেখো, এটা তোমার আবেগ, আর আবেগটা যখন কেটে যাবে তখন তুমি বাস্তবতাটা বুঝতে পারবে। সব কিছুর পরেও আমি তোমাকে ভালোবেসেছিলাম, কেন যেন ভেবেছিলাম একটু তোমাকে নিয়ে ভালো থাকার জন্য, কিন্তু সেই ভালো থাকা এখন আর হবে না, কারণ সামনে অনেক বড় কিছু অপেক্ষা করছে আমার জন্য।
আর এখন যদি তোমাকে নিয়ে আমি ভাবতে শুরু করি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমার যাই কিছু হয়ে যাক না কেন, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না প্লিজ। তুমি আমাকে মেনে নাও, আমি তোমাকে সব সময় আমার কাছে আগলে রাখবো। প্লিজ বুঝতে চেষ্টা করো। আমি কলটা কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি হাসতে শুরু করলাম। আর তখনই আবারও মেঘলা আমাকে কল দিতে থাকলো। আমি কল কেটে দিলাম বারবার। এভাবে প্রায় অনেকক্ষণ কল কেটে দেওয়ার পরে আমি মোবাইলটা বন্ধ করে ফেললাম, কারণ এত তাড়াতাড়ি আমি মেঘলাকে কখনোই মেনে নিব না। মেয়েটা অনেক কষ্ট দিয়েছে আমাকে, মুখের ওপর কথা বলেছে। তাকে যদি এত সহজে মেনে নেই তাহলে সে কষ্টটা কি জিনিস সেটা বুঝতে পারবে না। যদি সে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে আমার জন্য অপেক্ষা করবে। আমি কি চাই সেটা সে জানবে, আমার অভিমান ভাঙানোর চেষ্টা করবে। তখনই রকি আমার কাছে ধরে আসলো। আর রকি আমার কাছে তেড়ে এসে তারপর আমাকে সে বলতে লাগলো, ভাই, আমাদের রাঙামাটিতেও ওই অফিসটার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওরা আর এখানে যারা ছিল সবাই প্রাণে মারা গেছে, শুধুমাত্র কয়েকজন এখানে পালিয়ে এসেছে। ভাগ্য গুণে আরিফও ওই রাঙামাটিতে অ্যাটাক করে ফেলেছে। কি বলছিস তুই? আমার সঙ্গে কালকেও ওখানে শামীমের সঙ্গে কথা হলো। শামীম বলল সবকিছু স্বাভাবিক হয়েছে। হঠাৎ করেই আরিফের লোকজন কিভাবে অ্যাটাক করতে পারে এত সহজে? আমি ভাই কোনো কিছুই জানি না। হয়তো ওই অফিসের কোনো একজন আরিফকে খবরটা দিয়েছে, আর ওর খবর লিক করার কারণেই আরিফ ওখানে অ্যাটাক করার জন্য সাহস পেয়েছে। আমার মনে হয় আপনার সঙ্গে কেউ বেইমানি করেছে। হ্যাঁ, কেউ আমার সঙ্গেই বেইমানি করছে। আমার মনে হয় যারা এখানে পালিয়ে এসেছে তাদের মধ্যে যে কেউ হবে, কারণ সে কখনোই নিজেকে মেরে এত সাহায্য করতে যাবে না। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবাইকে আপনার সামনে নিয়ে আসব, তারপর আপনি সবার সঙ্গে কথা বলুন। তবে ভাই, আমার সন্দেহ হচ্ছে রোমান ছেলেটাকে নিয়ে। ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না আমার, কারণ তো এত কিছুর পরেও ওই ছেলেটা ভয় পাচ্ছে না, তেমন স্বাভাবিকভাবেই আছে। আর বাকি সবাই ভয় পেয়ে গেছে অনেক। তখন রকি সবাইকে ডেকে নিয়ে আসলো। ওরা কয়েকজন আমার সামনে এসে দাঁড়ালো। ওরা সামনে এসে দাঁড়ানোর পরে আমি তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। আর তখন রোমান বলতে লাগলো, ভাই, ওরা যে অ্যাটাক করবে এটার খবর আমরা কোনোভাবেই জানতে পারিনি, পরে হঠাৎ করে অ্যাটাক করে ফেলেছে। আর ওখানে যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। আমরা জীবন নিয়ে পালিয়ে এসেছি, ওরা আমাদেরকে মেরে ফেলতো। রোমান, তুই এই লাইনে হয়তো নতুন এসেছিস, কিন্তু আমি অনেকদিন ধরে রাজত্ব করছি এই আন্ডারওয়ার্ল্ডে। আর এই আন্ডারওয়ার্ল্ডে এমন কোনো মাফিয়া নেই যে আমার নাম জানে না বা আমার সঙ্গে তার দ্বন্দ্ব লাগেনি। সব কিছুর পরেও কিন্তু আমি এখন পর্যন্ত টিকে আছি। সমস্ত মাফিয়ারা আমার কথা একবার হলেও চিন্তা করে, দেখে যে আমি কে আর কে আমার পরিচয়। আমার ব্যাকগ্রাউন্ডের খবর জানলে ওরা জীবন নিয়ে পালায়। আমাকে টুপি পরাতে আসলে হবে না। সত্যি করে বল, কি হয়েছিল সেখানে? ভাই, আমি সত্যি বলছি, আমরা সবাই মিলে ক্যারাম খেলছিলাম, আর তখনই চারপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসতে লাগলো। আমরা প্রস্তুতি নিতে নিতে ওরা চারদিক থেকে আগুন দিয়ে দেয় গোডাউনের মধ্যে। তারপরে ছোটাছুটি করতে করতে সবাই সেখানে মারা যায়, আর আমরা কোনো মধ্যে পালিয়ে এসেছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ওরা আমার সঙ্গে পালিয়ে এসেছে, এমনকি আমি তাকে বলেছিলাম যে পালিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে সবাই মারা যেতাম না হলে। ওই জায়গাটার মধ্যে তো আমি গিয়েছিলাম, তাই না? ওখানে গেটের মাঝে অনেক সিকিউরিটি দেওয়া আছে। আমি সবাইকে ভালোভাবে সিকিউরিটি দিতে বলেছিলাম। এমনকি যারা সিকিউরিটিতে ছিল তাদেরকে আমি খুব ভালোভাবে চিনি। ওরা এক একটা কমান্ডোতে ট্রেনিং করে এসেছে, আর ওদেরকে মেরে ভিতরে প্রবেশ করতে পারলো। এটা কি আসলেও বিশ্বাস করা যায়? ভাই, বিশ্বাস করেন, এসবের মাঝে আমি কোনো কিছু জানি না। আপনি আমাকে বিশ্বাস করেন, আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছি, কিন্তু হঠাৎ করে কীভাবে কি হয়ে গেল সেটা আমি আসলেই বুঝতে পারিনি। আমি কিন্তু তোকে কোনো দোষারোপ করিনি। আমি তোকে জিজ্ঞাসা করছি তোদের মাঝে কি হয়েছিল, কিন্তু তুই নিজেই মুখ ফসকে বলে দিলি যে তুই কিছু করিসনি। দেখেছিস মানুষ কিভাবে ধরা খায়? হ্যাঁ ভাই, আমি ভুল করেছি ভাই। আমাকে আরিফ অনেক টাকা দিয়েছিল, আর এই টাকার লোভে পড়ে আমি এসব করেছি। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এসব কাজ করব না। আমি সবসময় আপনার পায়ের কাছে পড়ে থাকব। আরিফ আমাকে অনেক টাকা দিয়েছিল, সেটা কারণে অনেক লোভ লেগেছিল। আমার আসলে টাকাগুলো আমার দরকার ছিল। শেষ পর্যন্ত এটাও মিথ্যা কথা বললি, কারণ তোর কোনো টাকার অভাব ছিল না।
আমি তোকে যথেষ্ট পরিমাণে টাকা দিতাম, এমনকি তোর ব্যাংক অ্যাকাউন্টে এখনো প্রায় 2 কোটি টাকার মতো আছে। তোর আসলে ক্ষমতার লোভ ছিল। আরিফ তোকে বলেছিল যে আমাকে মেরে আমার জায়গাটার মধ্যে তোকে বসিয়ে দেবে, কিন্তু বেচারা তুই এটা বুঝতে পারিসনি। আমাকে মেরে ফেললে তোকে কি আর সেখানে বসতে দেবে? এই ক্ষমতায় সে নিজে বসবে। হ্যাঁ ভাই, এটা আমি এখন বুঝতে পারছি। ও আমাকে দিয়ে শুধুমাত্র একটা গেম খেলছি, আর কোনো কিছুই না। ও আমাকে নিজেও মেরে ফেলতো, কারণ অ্যাটাক করার সময় ওরা আমার দিকে গুলি ছুটেছিল, কিন্তু মোবাইলে এর আগে কথা হয়েছিল যে আমাকে গুলি করবে না, বাকি সবাইকে মেরে ফেলবে। কিন্তু তখন আমার সঙ্গে বেইমানি করেছি। ভাই আমাকে ক্ষমা করে দিন, আমাকে বাঁচতে দিন, আমি আর কখনো এমন ভুল করব না। আমার ডিকশনারিতে বেঈমানদের কোনো জায়গা নেই, বুঝতে পেরেছিস? তুই যে অন্যায় করেছিস সেটার জন্য তোর শুধুমাত্র মৃত্যু হলো একমাত্র শাস্তি, আর মৃত্যু তোকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। বেঁচে থাকলে তুই এমনিতেও শান্তিতে থাকতে পারবি না। এই বলে আমি গুলি করে দিলাম, আর গুলি করে দেওয়ার পরে ছেলেটা ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আর বাকিগুলোকেও আমি গুলি করে দিলাম, কারণ বাকিগুলো ছিল রোমানের হয়ে কাজ করত, তাই বাকিগুলোকে গুলি করে দিলাম। গুলি করে দেওয়ার পরে লাশগুলোকে গুম করে ফেলার জন্য রকিকে ডাক দিলাম। রকি এসে লাশগুলোকে সবার সাহায্য নিয়ে চলে গেল। এদিকে মেঘলা আমাকে বারবার কল দিচ্ছে আর সামনে এসে বিরক্ত করছে। একদিন আমি বোর্ড মিটিংয়ের জন্য গাড়ি নিয়ে যাচ্ছিলাম, একা একাই যাচ্ছি। আমি ড্রাইভিং করে যাচ্ছিলাম, বাকিরা যারা আছে সবাই আমার পেছনে যাইতেছিল। আর হঠাৎ করেই মেঘলা আমার গাড়ির সামনে চলে আসে। মেঘলা আমার গাড়ির সামনে চলে আসার পরে আমি তাড়াতাড়ি করে ব্রেক করলাম। গাড়ি ব্রেক করার পরে আমি গাড়ি থেকে নামার পরে তাকে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় মেরে আমি তাকে বলতে লাগলাম, যদি মরতে হয় তাহলে অন্য কোথাও গিয়ে মরো, এখানে কেন এসেছো? আমার গাড়ির নিচে পড়ে কি আমাকে দায়ী করতে চাও যে একজন মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং একজন সাংবাদিককে মেরে ফেলেছে, আর সেই সূত্রে তার কারণে কি এটাই তো লিখাবে নাকি? প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, আমি যে তোমার সঙ্গে এতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না। কেন তুমি এমনটা করছো? আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। প্লিজ তুমি একটু কথাটা বুঝতে চেষ্টা করো, আমি আর পারছি না এগুলো নেওয়ার জন্য। কে তোমাকে বলেছে এগুলো করতে? আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি আমার পিছনে পিছনে ঘোরো? আর তোমার পিছনে ঘোরার মতো আমার সময় নেই, আমার সময়ের অনেক দাম আছে। আর এই মুহূর্তে তো তোমার সঙ্গে আমি কথাও বলতে পারছি না, আমি একটা মিটিংয়ে যাচ্ছি। সো প্লিজ তুমি সরো, আমার অনেক কাজ আছে। প্লিজ তুমি আমার একটা কথা বুঝতে চেষ্টা করো, আমি না হয় তোমার সঙ্গে অন্যায় করেছি, তাই বলে তুমি এভাবে আমাকে শাস্তি দেবে? আমি সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে, তোমার চিন্তায় আমি রাতে ঘুমাতে পারি না। দেখো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি অনেক রেগে গিয়ে তাকে একটা ধাক্কা দিলাম, আর ধাক্কা দেওয়ার পরে সে রাস্তার মধ্যে উপড়ে গিয়ে পড়ল। তার উপরে পড়তেই তখনই দেখতে পারলাম একটা ট্রাক এদিকেই আসছে বিপরীত দিক থেকে। তাড়াতাড়ি করে তাকে টেনে আমার বুকের মধ্যে নিয়ে আসলাম। সে ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর তখন পেছন থেকে রাজীব এবং রকি আর বাকি সবাই দাঁড়িয়ে আছে, সবাই এক ধ্যানে আমাদের দিকেই দেখছে। আর তখন রাজীব আমার কাছে এসে বলতে লাগলো, ভাই ভাবি আপনার জন্য অনেক কষ্ট করেছে। ভাবি দিনের পর দিন আমাদের গোডাউনের কাছে দাঁড়িয়েছিল শুধুমাত্র আপনাকে দেখার জন্য, এমনকি রাস্তার মাঝেও অনেকবার দাঁড়িয়েছিল। আমাদের প্রত্যেকের উনি হাতে পায়ে পর্যন্ত ধরেছে আপনার সঙ্গে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য। ভাই ভাবি আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসে, নিজের চোখে দেখেছি তো এইসব কষ্ট করতে, তার জন্যই বলছি, আর আপনি তাকে মেনে নেন। এই কথা বলার পরে রাজীব চলে গেল। আর রাজীব চলে যাওয়ার পরে রাজীবের কথাগুলো শুনে বেশ অবাক হলাম, কারণ একটা মেয়ে এতটা কষ্ট করবে সেটা আমি ভাবতে পারিনি। সময়ের স্বল্পতার কারণে তার দিকে কখনো চোখ দিতে পারেনি। সে কোথায় আছে, কি করছে সেটা কোনো খোঁজখবর নিতে পারেনি। এমনকি যারা তার পিছনে ছিল তারা তাকে সবসময় ফলো করত, তারা আমাকে অনেকবার অনেক তথ্য দিয়েছিল, কিন্তু সেগুলো আমি মোটেও মাথায় নেইনি। তার সঙ্গে আসলেই অনেক অন্যায় করা হয়েছে। আমি তাকে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে চুমু দিলাম, আর তখন সে কান্না করছে। আর তখন আমি তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না, এখন থেকে সব সময় বুকের মাঝে এমনভাবেই আগলে রাখবো,
কিন্তু এখন ছাড়ো, না হলে সবাই ফ্রিতে এমনিতেই সিনেমা অনেকটা দেখে নিয়েছে, আর ফ্রিতে সিনেমা দেখানো ঠিক হবে না। মেঘলা আমাকে ছাড়তে চাইছে না। তারপরেও আমি কোনো উপায় না পেয়ে মেঘলাকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসালাম। গাড়িতে বসানোর পরে মেঘলা আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি ঠিকমতো ড্রাইভিং করতেও পারছি না। তারপরেও আমি মেঘলাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে ড্রাইভিং করতে লাগলাম। আর বেশ কিছুক্ষণ পরে একটা দ্বীপে চলে আসলাম। সেই দ্বীপের মধ্যে আসার পরে দেখতে পারলাম সবাই আমার জন্য ওয়েট করছে। এখানে দেশে বড় বড় মাফিয়া আমার জন্য ওয়েট করছে। মেঘলা এখানে আসার পরে মেঘলা অবাক চোখে চারদিকে তাকাচ্ছে, আর একবার আমার দিকে তাকাচ্ছে। আমি তখন মেঘলাকে বললাম, শোনো, এখানে আমি একটা মিটিংয়ে যাচ্ছি, তুমি এই দ্বীপটা ভালোভাবে ঘুরে ফিরে দেখো, কোনো সমস্যা নেই। এখানে সম্পূর্ণটাই আমার জায়গা, কেউ তোমার কোনো ক্ষতি করবে না, কারোর বাপের ক্ষমতা নেই তোমার কোনো ক্ষতি করার। তুমি চারপাশটা ঘুরে দেখো, আমি মিটিংয়ে যাচ্ছি, এখানে আসবে না, ঠিক আছে? আমি কেন আসবো না শুনি? আমার সম্পূর্ণ অধিকার আছে এখানে যাওয়ার। তুমি এসব কাজ করবে আর আমার কাছে ছাড় পেয়ে যাবে, কখনো হবে না। এরকম বাচ্চাদের মতো বায়না করো না। তোমার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবাই ভালো এমনটাও নয়, ঠিক আছে? এখানে কিছু মানুষ খারাপও রয়েছে। আমি চাই না সবাই তোমাকে দেখুক, বুঝতে পেরেছো? কারণ সবাই দেখলে হয়তো যদি কেউ আমার সঙ্গে বেইমানি করে, তখন তোমার খবরটা আরিফের কাছে চলে যাবে, তাই তোমার বিপদ আসতে পারে। তার জন্য বলছি, সবার সামনে যাওয়ার দরকার নেই, এদিকটা ঘোরাফেরা করো। আমার মিটিং করতে 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা পরে আমি তোমাকে আবার নিয়ে যাব। মেঘলা কিছুটা মন খারাপ করলেও তারপর আমি তাকে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু দিয়ে দিলাম। আর একটা চুমু দেওয়ার পরে তখন মেঘলা সে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দেওয়ার পরে আমি হাসতে হাসতে মিটিং রুমে প্রবেশ করলাম। সেখানে আমাকে দেখেই সবাই দাঁড়িয়ে গেল। তারপর সবার সঙ্গে কথা বলতে লাগলাম। তখন ওখানের মধ্যে ডন বলতে লাগলো, ভাই, আপনি যেভাবে বলেছিলেন সে প্ল্যান মোতাবেক আমাদের কাজ করতে বলেছিলেন, সে প্ল্যান মোতাবেক আমরা কাজ করেছি। আমাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র এবং আর্মস রয়েছে, আমরা যে কাউকে এখন অ্যাটাক করতে পারি। আমার আন্ডারে এখন প্রায় 200 জন ছেলেরা রয়েছে। শোন, এই 200 জনকে তুই তোর মতো করে সেট করে দিবি। তোর এলাকায় যেন আরিফের কোনো লোকজন না থাকতে পারে। আরিফের যেখানে যেখানে তার আস্থানা রয়েছে, শাখা রয়েছে, সবগুলোর মাঝে এখন আমাদেরকে একসাথে আটক করতে হবে, বুঝতে পেরেছিস? আর এটা এখানে অ্যাটাক করার ফলে মিন্টু বণিক দেশে ফিরবে 100% ঠিক। ভাই, অলরেডি আরিফের প্রায় 4-5টা জায়গায় আমরা হামলা করেছি, আর ওখান থেকে আমরা বিপুল পরিমাণে ড্রাগস পেয়েছি। তারপর এগুলো সহ আমরা পুরো গোডাউনের মধ্যেই আগুন জ্বালিয়ে দিয়ে এসেছি। আরিফের পুরো প্রোডাক্ট নড়ে গেছে এখন, সে থেকেই আর বাকিরাও আমাদের প্ল্যান মোতাবেক কাজ করছে, কোনো সমস্যা নেই। আশা করা যায় 2-3 দিনের মধ্যে আরিফের সমস্ত কিছু আমরা একসাথে ধ্বংস করে ফেলতে পারবো। শোন, 2 দিনের মধ্যে এই সমস্ত কাজ কমপ্লিট করা যায়। দেশের বিভিন্ন স্থানে তার গোডাউন রয়েছে, আমি সেগুলোর ঠিকানা তোদেরকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। 2 দিনের মধ্যে সমস্ত গোডাউন চালিয়ে দেবে, আর ওদের লোকগুলোকে সবাইকে মেরে ফেলবে, ওরা একটাও যেন বাঁচতে না পারে, বুঝতে পেরেছিস? তারপরেই হবে আসল খেলা। 2 দিন পরে নিশ্চয়ই অনেক ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরবে, আর আমি চাই তাকে ইন্ডিয়া থেকে ধরে আনার জন্য, কারণ ইন্ডিয়া থেকে ধরে আনতে গেলে ইন্ডিয়ার জনগণকে মিন্টু বণিক মেরেও ফেলতে পারে। আমি চাই না যে আমার কারণে কোনো দেশের মানুষ এই ক্ষতিগ্রস্ত হোক, কারণ সে আমার সঙ্গে না পেরে জনগণের ক্ষতি করতে পারে। ঠিক আছে ভাই। আর ভাই, ড্রাইভার মতিনকে দিয়ে যে অস্ত্রগুলো পাঠিয়েছিলেন এগুলো অনেক ভারী ভারী অস্ত্র, এগুলোর ব্যাপারে একটু ট্রেনিং নেওয়া প্রয়োজন ছিল। ছেলে মেয়েদেরকে আমি আপনার কিছু দেখিয়েছিলাম, ওরা মোটামুটি পেয়েছে, তবুও আপনি যদি একটু শিখে দিতেন তাহলে আর একটু ভালো হতো। ঠিক আছে, আমি রাজীবকে বলে দিচ্ছি, রাজীব তোদেরকে এসব শিখিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর ফোন এখন থেকে খুব সাবধানে চলাফেরা করবেই, কারণ বুঝতে তো পেরেছিস তোরা যে যা জায়গা থেকে এসেছিস সবাই ভালোভাবে চলাফেরা করবে। আর সজীব, রাফি, তোরা 2 জন ভালোভাবে খেয়াল রাখবে। ওই মুন্নার দিকে, ওই মুন্না সবসময় কিন্তু আরিফের আশেপাশেই থাকবে। এভাবে আমি তাদের সঙ্গে কথা বলতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর বেশ এভাবেই আরও 2টা দিন পার হয়ে গেল। 2টা দিন পার হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসলো, আর রাজীব আমাকে কল দিয়ে বলতে লাগলো,
ভাই, মিন্টু অনেক দেশে ফিরেছে, সঙ্গে আরিফ এখন এই জায়গায় অবস্থান করছে। আমি কথাটা শুনে কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরেই হঠাৎ করে আবারও একটা কল আসলো। আর কল আসার পরে আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করে সালাম দিলাম। তখন ওপাশ থেকে কারোর কান্নার আওয়াজ পেলাম। আর কান্নাটা যে আর কারোর নয়, এটা যে আমার এই মেঘলার কান্না। মেঘলা কান্না করছে আর আমাকে বলছে বাঁচাও বাঁচাও। আর তখন মোবাইলটা অন্য কেউ নিয়ে গেল। আমার মোবাইলটা অন্য কেউ নিয়ে যাওয়ার পরে তখন থেকেই আরিফ বলতে লাগলো, কিরে তুই কি মনে করেছিস যে আমার সবকিছু তুই এভাবে ধ্বংস করে দিবি আর আমি চুপচাপ এভাবে বসে থাকবো? আর আমি মেঘলার ব্যাপারে কোনো কিছু জানবো না, এটা কি করে হতে পারে? এটা কখনোই হতে পারে না। তোর প্রিয় মানুষটা এখন আমার কাছে অনেক কষ্ট পাচ্ছে। মেয়েটাকে এসে নিয়ে যা, তাহলে কিন্তু আমার লোকেরা সবাই চিড়ে চিড়ে খাবে। আরিফ, তোর যত সমস্যা সব আমার সঙ্গে। তুই আমার সঙ্গে যা করার কর, কিন্তু ওই মেয়েটার দিকে কখনো চোখ দিবি না। এটা শুধুমাত্রই আমার ব্যক্তিগত মানুষ। এটা কি আর বললে হয়? এই মেয়েটার ফিগার এত বেশি সুন্দর যেটা দেখে লোভ সামলাতে পারছি না। ইচ্ছে করছে করে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আসলে তুই না আসলে এই কাজটা করতে পারছি না। মেয়েটা এত তোর কথা বলছে তাই তোকে কল না দেওয়ার পারলাম না। আরিফ, তুই বাঁচতে পারবি না। তুই মানুষের অনেক ক্ষতি করেছিস, আর তুই একটা টেররিস্ট। আর টেররিস্ট খেয়ে ধ্বংস করার হলো আমার কাজ। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি তোর কাছে। তুই রেডি থাক মরার জন্য। আর তোর সঙ্গে সঙ্গে তোর পার্টনার মিন্টু বণিকও, একেও মারব। হ্যাঁ হ্যাঁ, কথাটা শুনতে পারলাম। এখন আমি একটা কথা বলি, সেটা ভালোভাবে শোন। এখানে আসার আগে কি কি নিয়ে আসতে হবে সেটা তুই ভালোভাবেই জানিস। এগুলো নিয়ে আসলে তোর মেঘলাকে আর জীবিত পাবে না। তারপরে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে সবাইকে রেডি হতে বললাম। আর 10 মিনিটের মধ্যেই সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসলো। আর সবাইকে প্ল্যান মতো আমি বুঝিয়ে দিলাম। আর 15 মিনিটের মাথায় আমি রওনা দিলাম। আর হেলিকপ্টারে করে সেই গোডাউনের সামনে এসে আমি হেলিকপ্টার থেকে নেমে পড়লাম। আর আবার একটা ব্যাগ নিয়ে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিলাম। আর যখনই কয়েকটা ছেলে এসে আমাকে হাত থেকে ব্যাগটা নিয়ে আমার হাত বেঁধে ফেললো পিছন দিক থেকে। তারপর আমার চোখগুলোকে কালো কাপড় দিয়ে বেঁধে দিল। আর আমাকে একটা পুরনো জমিদার বাড়িতে নিয়ে আসলো। আর আনার পরে আমার চোখের বাঁধনটা এবং হাতের বাঁধন খুলে দেওয়া হলো। আর বাঁধন খুলে দেওয়ার পরে আমি দেখতে পারলাম মেঘলাকে ওরা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। মেয়েটার হাত কেটে রক্ত পড়ছে। আমাকে দেখে মেঘলা শান্ত হয়ে গেল। আর মেঘলা তখন ওদেরকে বলতে লাগলো, বলেছিলাম না যে 15 মিনিটের মধ্যেই সে আসবে তোদেরকে ধ্বংস করার জন্য? দেখেছিস, আমার কথাটা মিলিয়ে নে। 15 মিনিটের মধ্যে সেই চলে এসেছে। এবার তোরা আর রক্ষা পাবি না। কিরে, তুই চলে এসেছিস? যাক, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুই একা একা চলে এলে আমাকে মারার জন্য? বাহ, তোর এত সাহস! বলতেই হবে। আর এখন বল, তোকে কি করতে পারি? তুই আমার যে এত ক্ষতি করেছিস, এগুলো কিভাবে আমি উসুল করতে তুলতে পারি? তুই আমাকে ডেকে এনে অনেক বেশি ভুল করে ফেলেছিস। আমি ভেবেছিলাম তোকে নিয়ে আরো কয়েকদিন খেলাধুলা করব, কিন্তু তুই তো আমাকে সেই সময়টা দিলি না। তুই তার আগেই আমার প্রিয় মানুষটাকেও এনেছিস। এটা তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। এটার কারণে তুই অনেক শাস্তি পাবি। তোর কথা শুনে আমার সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। তোর মতো ছেলের কাছে আমাকে মরতে হবে? আরে, আমি তোর পুরো পরিবারকে শেষ করে দিয়েছি ওই কমিশনারকে সাথে নিয়ে, আর তুই আমাকে মারবি? কদিন শুধু তোকে পাইনি, না হলে তো কেউ মেরে দিতাম। শরীরে ক্যান্সার দেখা দিলে ডক্টর হিমোথেরাপি দেয়। আর দেশের মধ্যে যদি ক্যান্সার দেখা দেয়, তোদের মতো যদি টেরোরিস্ট দেশের মধ্যে প্রবেশ করে আর দেশের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে দেশের মাফিয়ারা ডিম থেরাপি দেয়। তখনই কয়েকজন এসে আমাকে মারতে লাগলো, আর আমি ওদেরকে মারতে লাগলাম। আর হঠাৎ করেই ওরা মেঘলার গায়ে হাত দিল। আমি মারামারি বন্ধ করলাম। আর তখনই আমাকে ওরা মারতে লাগলো। মারতে মারতে আমার মুখ দিয়ে রক্ত বের করে ফেললো। আর হঠাৎ করে চারদিক থেকে গোলাগুলির আওয়াজ ভেসে আসলো। আর পাখির মতো গুলি করছে, আর ওদের লোকগুলো মারা যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠে মেঘলার হাতের বাঁধন খুলে দিলাম। মেঘলার হাতের বাঁধন খুলে দেওয়ার পরে মেঘলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর আমি মেঘলাকে নিয়ে নিরাপদ জায়গায় এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে চুমু দিলাম।
আর তখন সরিয়ে দিয়ে আমি ফায়ার করতে লাগলাম। আর এভাবেই ফায়ার করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর মেঘলাকে আমি গোডাউন থেকে বেরিয়ে যেতে বললাম। মেঘলা আমাকে ছাড়া কোনোভাবেই যাবে না। তারপরেও আমি নিজেই মেঘলাকে নিয়ে গুলি করতে করতে বেরিয়ে আসলাম। আর সবাইকে বেরিয়ে আসার পরে দেখতে পারলাম আরিফ পালিয়ে যাচ্ছে। মিন্টু বণিক আমার গুলিতেই মারা গিয়েছে। পালিয়ে যাওয়ার পরে আমি তার পিছনে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে তাকে ধরেও ফেললাম। ধরে ফেলার পরে তাকে ইচ্ছা মতো মারতে লাগলাম।